পত্রিকার পাতা থেকে আমাদের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগতম। আজ 13 জানুয়ারি 2025 আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে নিয়ে আজও চলে এসেছি আপনাদের সম্মুখে। দ্রুত আপনারা সকলে প্রস্তুত হয়ে যান, খাতা কলম রেডি করেন এবং প্রতিদিনের মতো আজও আমাদের লেকচার থেকে আপনাদের সুন্দর একটি নোট তৈরি হয়ে যাবে আশা রাখছি। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আশা করি, এবং একটা তথ্য দিয়ে রাখতে চাচ্ছি, আজকের আলোচনাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা হবে। একটু সময় লাগলেও আপনারা শুনবেন, আশা করি অনেক তথ্য এখান থেকে জানতে পারবেন। এবং ইন্টারেস্টিং বিষয় হলো এখানে কিছু ইতিহাসও আজ আলোচনা করা হবে, যেটি আপনাদের জন্য খুব বেশি উপকারী হবে পরীক্ষায়, খুব বেশি লিখিত এবং এমসিকিউ দুইটা সেক্টরই। তো চলুন শুরু করা যাক, আর সকলে অবশ্যই প্রস্তুত হয়ে যান। আমাদের প্রথম কোশ্চেনটা ইতোমধ্যে বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন, আমি পড়ছি প্রশ্নটি। লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট। লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটি কিন্তু বাংলাদেশের একটা অন্যতম সৌন্দর্যমণ্ডিত উদ্যান, এবং এই উদ্যানের ভিতর দিয়ে কিন্তু একটা সুন্দর রেল লাইন আছে। তো আপনারা গেস করতে থাকুন কোথায় হতে পারে, সময় 5 সেকেন্ড। এর মধ্য দিয়ে আমি লাউয়াছড়া সম্পর্কে একটু তথ্য ইনক্লুড করতে চাচ্ছি। তথ্যটা আজকে পত্রিকার পাতা থেকেই নেওয়া। এই লাউয়াছড়া উদ্যানে কিন্তু একটা বিখ্যাত হলিউড মুভির শুটিং হয়েছিল, আপনারা জানেন কিনা? হ্যাঁ, মুভিটির নামটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, লাউয়াছড়া উদ্যানে যে হলিউড মুভির শুটিং হয়েছিল, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days। মনে রাখবেন, এই বিখ্যাত হলিউড মুভিটির শুটিং হয়েছিল এই লাউয়াছড়া উদ্যানে। তো আমরা আমাদের উত্তরে চলে যাচ্ছি লাউয়াছড়া উদ্যানের। হ্যাঁ, লাউয়াছড়া উদ্যানটা হচ্ছে অবস্থিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়, মনে রাখতে হবে। তার সঙ্গে আর একটু তথ্য এখানে দিতে চাচ্ছি যে কক্সবাজার, হ্যাঁ জাতীয় উদ্যান। আর একটু তথ্য আপনারা মনে রাখবেন, জাতীয় উদ্যান বাংলাদেশে কয়টি আছে আমরা কি জানি? বলতে পারি? গেস করতে থাকুন এবং কমেন্টে আপনার উত্তর লিখতে থাকুন। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় উদ্যান আছে হচ্ছে 20টি। বাংলাদেশে মোট 20টি জাতীয় উদ্যান আছে, মনে রাখতে হবে। বাংলাদেশে মোট কয়টি জাতীয় উদ্যান আছে আমার সঙ্গে বলতে হবে? 20টি। বাংলাদেশে মোট জাতীয় উদ্যান আছে 20টি। তার মধ্যে অন্যতম হচ্ছে মৌলভীবাজারের যে জাতীয় উদ্যানটি, লাউয়াছড়া জাতীয় উদ্যান। এবং আরও আমরা কয়েকটি ডিস্ট্রিক্টের নাম এখানে লিখেছেন। কক্সবাজার একটি জাতীয় উদ্যান আছে, সেটির নাম হচ্ছে কি, আমরা কম বেশি মনে হয় গিয়েছি সকলে, হিমছড়ি জাতীয় উদ্যান। গাজীপুরে একটি আছে জাতীয় উদ্যান, গাজীপুরের জাতীয় উদ্যানের নাম ভাওয়াল জাতীয় উদ্যানটি হচ্ছে গাজীপুরে। এবং নোয়াখালীতে হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ যে জাতীয় উদ্যানটি, সেটি হচ্ছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ, মনে রাখতে হবে, নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। নিঝুম দ্বীপ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ জাতীয় উদ্যান। এটিও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এক নজরে এখানে তথ্যগুলো দেখে রাখতে পারি। বাংলাদেশের মোট জাতীয় উদ্যান আছে কয়টি? 20টি। সর্ববৃহৎ জাতীয় উদ্যান কোনটি? নিঝুম দ্বীপ। আর লাউয়াছড়া জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়, মনে রাখতে হবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। আশা করি আপনারা অনেকগুলো তথ্য পেয়ে গেলেন এখান থেকে। আমাদের নেক্সট খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমরা খুব ভয়ের ভিতরে আছি যদিও বিষয়টা নিয়ে। HMPV ভাইরাস, এটি সম্প্রতি বাংলাদেশে একজনের শরীরে ধরা পড়েছে এবং সেটি আমাদের প্রতিটা নিউজ পেপারে আজকে কম বেশি এসেছে। তো আমরা এমনভাবে এটিকে নিয়েছি যে কয় তারিখে এই যে HMPV ভাইরাস রোগী শনাক্ত হয় সম্প্রতি দেশে, যে রোগীটি এই বছরে প্রথম যে রোগীটি শনাক্ত হলো, এই রোগীটি কয় তারিখে এই রোগীটি শনাক্ত হয়েছে? HMPV ভাইরাসের এই রোগীটি আপনারা গেস করতে থাকুন, সময় 2 সেকেন্ড। তো আমরা HMPV সম্পর্কে একটু জেনে নিই। এটার পূর্ণরূপটা কি আমরা জানি? HMPV এটার পূর্ণরূপটা কি? হ্যাঁ, আমরা আগের দিন আমাদের ক্লাসে আপনাদের জন্য কিন্তু আলোচনা করেছিলাম, বলেছিলাম। তো আমি আবার লিখে দিচ্ছি, HMPV যেহেতু একটি আলোচিত ভাইরাস, এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান মেটা নিউমোনিয়া।
হিউম্যান মেটানিউমো ভাইরাস। হিউম্যান মেটানিউমো ভাইরাস হচ্ছে HMPV ভাইরাস। তাহলে আমরা সঠিক উত্তরটাতে চলে যাচ্ছি। এই ভাইরাসের যে রোগীটা সম্প্রতি বাংলাদেশে ধরা পড়েছে, আমাদের মনে হচ্ছে যে আজ যেহেতু পত্রিকা আসছে অবশ্যই মানে গতকাল 12 জানুয়ারিতে এটি শনাক্ত হয়েছে। আসলে কিন্তু তা নয়, এই রোগীটি শনাক্ত হয়েছে 9 জানুয়ারি। এই HMPV ভাইরাসের রোগীটি শনাক্ত হয়েছে 9 জানুয়ারি। তিনি থাকেন হচ্ছে নরসিংদীতে, বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে, এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন কোথায়? ঢাকাতে। তো 9 জানুয়ারি শনাক্ত হয়েছে বাংলাদেশের এই বছরের প্রথম যে HMPV ভাইরাসের রোগীটি। আর একটু তথ্য এখানে দিতে যাচ্ছি, HMPV ভাইরাসের এই যে রোগীটি শনাক্ত হয়েছে, আপনাদের কিন্তু সুন্দর মনে থাকবে আশা করি আলোচনাগুলো থেকে, যদি একটু সময় নিয়ে আমাদের আলোচনাটা শুনেন। এইটা কিভাবে শনাক্ত হলো? তাহলে কি আমরা ধারণা করবো যে এটা চীনে প্রাদুর্ভাব দেখা গেছে, এই মানুষটি চীন থেকে এসেছে? আসলে না, তিনি বাংলাদেশেই ছিলেন, বাংলাদেশেই শনাক্ত হয়েছে। কারণ এর আগে মনে রাখতে হবে 2017 সালে বাংলাদেশে প্রথম এই HMPV ভাইরাসের রোগী শনাক্ত হয় 2017 সালে। কত সালে তাহলে? এই বছর না, কিন্তু 25 না, 17 সালে মনে রাখতে হবে। এবং ডাক্তাররা বা আমাদের বিশেষজ্ঞরা ধারণা করছেন যে সেই ভাইরাসটি আমাদের দেশে লুকিয়ে ছিল, এবং সেখান থেকেই এই লোকটির শরীরে এই ভাইরাসটি এসেছে। এবং এই ভাইরাসটির উপসর্গটা হচ্ছে এটা একটা নিউমোনিয়া জাতীয় ভাইরাস, যেটা মানুষের শ্বাসনালীতে আক্রমণ করে, এবং করোনার মতো এটিও মানুষের ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়, শ্বাসকষ্ট। এই ভাইরাসে আক্রান্ত হলে আপনাদের মনে রাখতে হবে এবং একটু সতর্ক থাকতে হবে। কিন্তু এই ভাইরাসটি করোনার মতো এতটা আত্মঘাতী নয়, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তো এটা আমাদের মনে রাখতে হবে যে এই ভাইরাসটি বাংলাদেশে এই বছর প্রথম শনাক্ত হয়েছে 9 জানুয়ারি, 12 জানুয়ারি নয়। কিন্তু অনেকে এই বিষয়টা ভুল করতে পারেন। আর প্রথম শনাক্ত হয় 2017 সালে। আমার সঙ্গে সঙ্গে একটু বলতে হবে, এবং যদি কমেন্টস আনসারগুলো লেখেন, আমার মনে হয় এটা আপনার মাইন্ড সেট আপ হয়ে যাবে এই আনসারটা। তো আপনারা কমেন্টে এইভাবে লিখেও দিতে পারেন আনসারগুলো, এতে আপনাদের মাইন্ডে এটা সেট হয়ে যাবে। আর নোটটা তো হচ্ছেই। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের জন্য, আমরা বেশি সময় নষ্ট করব না। হ্যাঁ, এখানেও আমরা বেশ কিছু তথ্য পাবো এই প্রশ্নটা থেকে। বিশ্বের চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? আপনারা ধারণা করুন তো, বিশ্বের চাল রপ্তানিতে বর্তমানে শীর্ষ দেশ কোনটা মনে হয়? চীন হতে পারে? ব্রাজিল? আসলে কি সঠিক উত্তর যেটি হোক, আমাদের যে কয়টি MCQ আমরা এখানে নিয়েছি, প্রতিটা দেশ কোনো না কোনো কিছুতে রপ্তানি বা আমদানি বলি, উৎপাদন বলি, তাতে বিখ্যাত। তো আমরা সেই বিষয়টাই এখানে আজকে ফুটিয়ে তুলবে। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য 2 সেকেন্ড কমেন্টে লিখতে থাকুন কোন দেশটি হতে পারে চাল রপ্তানিতে শীর্ষ দেশ। হ্যাঁ, 2 সেকেন্ড শেষ, আমরা চলে যাচ্ছি। চাল রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত। মনে রাখতে হবে কিসে? রপ্তানিতে। উৎপাদনে কিন্তু শীর্ষ দেশ ভারত নয়। উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ধারণা করুন তো? উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। মনে রাখতে হবে উৎপাদনের শীর্ষ দেশ চীন, কিন্তু চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত। আর একটা কথা চীন সম্পর্কে আপনারা মনে রাখবেন, এটা উৎপাদন মনে রাখতে হবে। রাশিয়া হচ্ছে আপনার গম। মনে রাখতে হবে রাশিয়া হচ্ছে গম রপ্তানি। গম রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া। মনে রাখবেন রাশিয়া কিসে? গম রপ্তানিতে, উৎপাদন নয়। কিন্তু রাশিয়া কিন্তু গম উৎপাদনের শীর্ষ দেশ সেটি নয়। রাশিয়া হচ্ছে গম রপ্তানিতে শীর্ষ দেশ। আবার গম উৎপাদনেও শীর্ষ দেশ কোনটি? এই চীন। গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রাশিয়া। এবং ভারত হচ্ছে কোনটি? চাল রপ্তানিতে শীর্ষ। আর চাল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। এটি আপনাদের ভালো করে মনে রাখতে হবে। এবং চীন আর একটা জিনিস উৎপাদনের শীর্ষ, সেটি হচ্ছে পোশাক রপ্তানিতেও কিন্তু শীর্ষ চীন। মনে রাখতে হবে এই পোশাকেও তারা শীর্ষ। পোশাক তাহলে চীন কিসে শীর্ষ আছে? পোশাক রপ্তানিতে, গম উৎপাদনে, এবং যে চাল উৎপাদন সেটিতেও শীর্ষ কোনটি? চীন। দেখেন কয়টা জিনিস পেয়ে গেলেন। আবার একটা জিনিস আমদানিতে শীর্ষ আছে চীন, সেটি হচ্ছে কি? আমদানিতে শীর্ষ হচ্ছে কোনটাতে? আকরিক লোহা। মনে রাখবেন আকরিক লোহা আমদানিতে শীর্ষ হচ্ছে চীন। আমদানি
রপ্তানিও নয়, উৎপাদন নয়। আমদানিতে শীর্ষ চীন, কারণ চীন একটা শিল্পায়নের দেশ, বৃহৎ শিল্পের দেশ, যার জন্য তাদের অনেক লোহার চাহিদা। এই জন্য লোহার আকরিক, অবশ্যই এগুলো কিন্তু নোটস হয়ে যাবে, প্রতিটা জিনিস আপনার খাতায় চাই, এবং আশা করি পরীক্ষায় আপনার ভুল হবে না। আর এই যে আমি বক বক করছি, এটি আশা করি আপনার মাইন্ডে বিরক্ত লাগলেও হয়তোবা আপনার মাইন্ডে সুন্দর করে সেট আপ হবে। আপনি হয়তোবা বলতে পারছেন অযথা এত বক বক করতেছে, কিন্তু এটি আশা করি আপনাকে এক সময় না এক সময় কাজে দিবে। আর এইখানেই হচ্ছে আমাদের সফলতা। হ্যাঁ, আর একটা অপশন ছিল ব্রাজিল। ব্রাজিল মনে রাখতে হবে। ব্রাজিল সয়াবিন উৎপাদনের শীর্ষ দেশ ব্রাজিল। সয়াবিন, আমাদের প্রচুর সয়াবিন তেল আমদানি করতে হয়। সয়াবিন উৎপাদনের শীর্ষ দেশ ব্রাজিল। তাহলে আমরা কিন্তু অনেকগুলো তথ্য পেলাম। ব্রাজিল কি? সয়াবিন উৎপাদনের শীর্ষ দেশ। ভারত কি? চাল রপ্তানিতে শীর্ষ দেশ। চীন কি? চীন গম উৎপাদনের শীর্ষ দেশ, চাল উৎপাদনের শীর্ষ দেশ, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন, এবং আকরিক লোহা আমদানিতে শীর্ষ দেশ চীন। মনে রাখতে হবে সুন্দর করে। এবং রাশিয়া কি? রাশিয়া হচ্ছে গম রপ্তানিতে শীর্ষ দেশ। তো আশা করি খুব সুন্দর একটা আপনারা পেয়ে গেলেন, তথ্য পেয়ে গেলেন এখান থেকে। আশা করি পরীক্ষার খাতায় এই জিনিসগুলো ভুল হবে না। একটু কনফিউজড হবেন, বাট যখন বারবার শুনবেন বা পড়বেন এই নোটসটা, আশা করি ভুল হওয়ার সম্ভাবনা নেই। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যেতে পারি। পরবর্তীতে খুব চমৎকার একটি কোশ্চেন, যেটির সাথে অনেক বেদনা জড়িয়ে আছে। আপনাদের এই বিষয়টি মনে রাখতে হবে, এবং এটির একটু ইতিহাসও আমি আপনাদের মাইন্ড সেট আপ করে দেব, যার জন্য এটি আপনাদের মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে। এই যে বিখ্যাত একটি কারাগার, আমরা সকলে কম বেশি কারাগারের নামটা শুনেছি। কারাগারটার নাম কি? গুয়ান্তানামো বে কারাগার। গুয়ান্তানামো বে কারাগার। এই কারাগারের নামের সঙ্গে একটি দেশের সামঞ্জস্য আছে, গুয়াতেমালা। আমি এখানে লিখে রাখছি। তো এই কারাগারটি কোথায় অবস্থিত? আপনারা ধারণা করুন তো কোন দেশে অবস্থিত এই কারাগারটি? আমরা হয়তো বা জানি এই কারাগারটি নিয়ন্ত্রণ করা হচ্ছে আমেরিকা। কারাগারটি কি আমেরিকায়? এই গুয়ান্তানামো বে কারাগারটি কি আমেরিকায়? আপনাদের মনে হয়? আচ্ছা, আপনারা সঠিক উত্তরটি লিখতে থাকুন আর আমাদের আলোচনা চলতে থাকুক। এই গুয়াতেমালা হচ্ছে উত্তর আমেরিকার একটি দেশ। গুয়াতেমালা হচ্ছে উত্তর আমেরিকার একটি দেশ। আর এই গুয়াতেমালার রাজধানী হচ্ছে গুয়াতেমালা। নর্থ আমেরিকার একটি দেশ হচ্ছে গুয়াতেমালা, নর্থ আমেরিকার একটি দেশ। আর গুয়াতেমালার রাজধানী মনে রাখতে হবে এইটার দেশের নামে, গুয়াতেমালা সিটি। গুয়াতেমালার রাজধানী কি? গুয়াতেমালা সিটি। গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটি মনে রাখতে হবে দেশের নামে। যেমন সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি, এরকম যে দেশগুলো আছে তার একটি গুয়াতেমালা। কিন্তু কথা হচ্ছে গুয়ান্তানামো বে কারাগারটি কিন্তু গুয়াতেমালাতে নয়, যদিও এটা মধ্য আমেরিকায় বা উত্তর আমেরিকা মহাদেশে, কিন্তু এইটির অবস্থান হচ্ছে আমেরিকাতেও নয়। আমেরিকা আমরা অনেকে ভেবে থেকে কারাগারটি মনে হয় আমেরিকা, না, এই কারাগারটির অবস্থান হচ্ছে আমেরিকার একটা প্রতিদ্বন্দ্বী বা শত্রু দেশ বলা যেতে পারে, কিউবা। যে কিউবার একজন সাবেক নেতা ফিদেল ক্যাস্ট্রো, তাকে আমেরিকা কোনোভাবেই মেনে নিত না, তাকে হত্যার চেষ্টা করেছে অনেকবার। সেই কিউবা দেশেরই একটা দ্বীপ, যেটি আপনার যে সাগরের ভিতরে অবস্থিত, সেই দ্বীপটাতে, কিউবার দেশের সেই দ্বীপটাতে এই গুয়ান্তানামো বে কারাগারটি আমেরিকা স্থাপন করেছে। এবং এই কারাগারটি বিখ্যাত হচ্ছে এই কারণে যে এই কারাগারে যাদের রাখা হয় তাদের অমানবিক নির্যাতন করা হয়। এবং এই কারাগারটি কখন প্রতিষ্ঠা করা হয় আমাদের জেনে রাখতে হবে। এই কারাগারটি প্রতিষ্ঠা করা হয়, এই গুয়ান্তানামো বে কারাগারটি প্রতিষ্ঠা হয় 2002 সালে। 2002 সালে। কেন এই গুয়ান্তানামো বে কারাগারটি কেন প্রতিষ্ঠা করা হয়? আশা করি আপনাদের একটু সময় যাবে, কিন্তু এই ইতিহাসটা আশা করি আপনারা জেনে রাখলে আপনারা ভবিষ্যতের জন্য অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। আমেরিকায় একটা হামলা হয়, আমরা জানি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটা হামলা হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটি হামলা হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটা হামলা হয় আমেরিকায়। এটিকে আমরা বলে থাকি কি 9/11। 9/11টা কেন? কারণ এই হামলাটা হচ্ছে 11 সেপ্টেম্বর। 11 সেপ্টেম্বর 2001 সালে। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয় 11 সেপ্টেম্বর 2001 সালে।
এবং এই 2001 সালে যখন 11 সেপ্টেম্বরে এই 9/11 হামলাটি হলো এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, তখন আমেরিকা খুব উগ্র হয়ে যায় বা রেগে যায়। তারা একটা সন্ত্রাসী গোষ্ঠীকে ইন্ডিকেট করতে থাকে যে যারা এই হামলাটি চালিয়েছে, এবং তাদেরকে ধ্বংস করার জন্য বা তাদের মূল উৎপাটনের জন্য আমেরিকা এই আমরা দেখতে পাই আমাদের এই মধ্যপ্রাচ্য সহ বা আমাদের এই যে এশিয়া মহাদেশে কয়েকটি দেশেও তারা যুদ্ধ শুরু করে দেয়। আর এখান থেকে যে বন্দীদের তারা বন্দি করতো সন্দেহভাজন, তাদের নিয়ে রাখতো এই গুয়ান্তানামো বে কারাগারে, এবং সেখানে তাদের অমানবিক নির্যাতন করত। নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন স্বীকারোক্তি, গোয়েন্দা তথ্য এগুলো তারা কালেক্ট করত। এবং এই নির্যাতনের ঘটনা আমরা কম বেশি সকলেই জানি যে ওখানে কীরকম অমানসিক নির্যাতন করা হয়, যেটি আমরা ভাষায় ব্যক্ত করতে পারবো না। তো এই কারাগারটি যা হোক এখন প্রায় এই কিউবাতে অবস্থিত, এবং এই কারাগারটির এখন বন্দি সংখ্যা আছে হচ্ছে মাত্র 15 জন। মাত্র 15 জন বন্দি এখন এই কারাগারে আছেন, 15 জন। এর মধ্যে 5 জন আছেন ওই 9/11 হামলার আসামি। এখন এই কারাগারে 5 জন আছেন ওই 9/11 হামলার আসামি, আর সর্বমোট 15 জন বন্দি আছেন এখন এই কারাগারে। তো এই কারাগারটি সবসময় আলোচনায় থাকে, এবং সাম্প্রতিক এই কারাগার থেকে একজন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, যেটি বিশ্ব মিডিয়াতে আসছে, বাংলাদেশের পত্রিকাগুলোতে আসছে, এবং সেখান থেকে আমরা এই তথ্যটি আজকে সংগ্রহ করেছি এবং আপনাদের জন্য সুন্দর এই তথ্যটি আমরা এখানে প্রেজেন্ট করলাম। আশা করি এটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে, এবং আপনারা এই কারাগারটি সম্পর্কেও জানতে পারলেন। কারাগারটি কিউবাতে অবস্থিত, নিয়ন্ত্রণ করে আমেরিকায়, এবং গুয়াতেমালা নামও একটা দেশ আছে যার রাজধানী গুয়াতেমালা সিটি, এবং এই গুয়াতেমালাতে কিন্তু এই গুয়ান্তানামো বে কারাগারটি না, এটার অবস্থান হচ্ছে কিউবাতে। এবং এই কারাগারে বর্তমান বন্দী সংখ্যা আছে 15 জন, এবং এই কারাগারটি স্থাপন করা হয় 9/11 হামলায়। এবং 9/11 হামলায় যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আক্রমণটা হয়, আরেকটু আপনারা জেনে রাখবেন, সেই ধ্বংস স্তূপে বা সেই জায়গাটিতে যেখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি ছিল, সেইখানে বর্তমানে একটি স্থাপনা আছে যার নাম হচ্ছে গ্রাউন্ড জিরো। গ্রাউন্ড জিরো কোথায়? এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এইখানটাতে গ্রাউন্ড জিরো, মনে রাখতে হবে গ্রাউন্ড জিরো। গ্রাউন্ড জিরো, গ্রাউন্ড জিরো, এটা আমেরিকাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে ধ্বংসাবশেষ ওখানে অবস্থিত। গ্রাউন্ড জিরো মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে, গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত, আমেরিকার সেই নিউ ইয়র্কে। এটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে তথ্যগুলো, এবং এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে, এটিও আমরা আশা রাখি। এখন আমরা আরেকটি তথ্য নিয়ে এসেছি আজকের পত্রিকা থেকে, যে নদীটি এখন খুব বেশি আলোচিত হয় বিভিন্ন কারণে, মানবিক কারণ হোক, চোরাচালান হোক, বিভিন্ন কারণে। তো আমরা সেটি নিয়েই, বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? আচ্ছা আপনারা বলুন, সময় 2 সেকেন্ড, কমেন্টে লিখতে থাকুন। আপনাদের কমেন্টগুলো আসলে আমাদের কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত করে। আপনারা অবশ্যই কমেন্টসে এইগুলো লিখবেন, এই উত্তরগুলো আমরা যেটা জানতে চাচ্ছি, তাহলে আমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এর মাঝে আমি একটা উত্তর দিই। গতকাল আমাদের একটা আলোচনা এসেছিল তিতাস একটি নদীর নাম, উপন্যাসটির রচয়িতা কে? আপনাদের প্রশ্ন করেছিলাম যে উপন্যাসটির রচয়িতাকে, আপনারা কমেন্টে জানাবেন। অনেকে কমেন্টস করেছেন, আমাদের খুব ভালো লেগেছে, এবং আমি উত্তরটি বলে দিচ্ছি, অদ্বৈত মল্ল বর্মন। তিতাস একটি নদীর নাম, এই উপন্যাসটির রচয়িতা, গতকালের আমাদের সেই উত্তরটি। তো আর আজকে আমরা এখানে চলে যাচ্ছি আমাদের মূল প্রশ্নে। এখানে বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? আমি তাহলে আনসারটি দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে নাপ নদী। নাপ নদী, এটা বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে অবস্থিত। এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 63 কিলোমিটার। 63 কিলোমিটার এই নদীর দৈর্ঘ্য। নাপ নদীর দৈর্ঘ্য হচ্ছে 63 কিলোমিটার, মনে রাখতে হবে। এর সঙ্গে আরেকটা আমরা নদী এখানে এনেছি, সাঙ্গু নদী। এই সাঙ্গু নদীটাও বিখ্যাত, এটা একটা আমাদের পার্বত্য চট্টগ্রামের একটি নদী। এটি হচ্ছে আপনার সাঙ্গু নদীটি খাগড়াছড়ি এবং চট্টগ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। পরবর্তীতে আরেকটা বিখ্যাত নদী আছে, হলদা নদী। হলদা নদীটা হচ্ছে কি মৎস্য প্রজনন কেন্দ্র, প্রাকৃতিক, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন যে নদী, সেটি হচ্ছে হলদা, মৎস্য প্রজনন, মনে রাখতে হবে। হালদা নদীটা হচ্ছে মৎস্য প্রজনন। মৎস্য প্রজনন বাংলাদেশের একমাত্র, হালদা নদীটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন। এখানে রুই মাছের যে পোনাগুলো সেগুলো উৎপাদন হয়, এবং এই নদীটি বর্তমানে আমাদের দেশের মৎস্য সম্পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নদী, এবং এই নদীটা নিয়ে একটা আমরা জানি চলচ্চিত্র হয়েছে, আপনারা সকলে জানেন। পরবর্তীতে নাপ নদী বলেছি, মাতামুহুরী, এটি একটি আমাদের পার্বত্য নদী। এই মাতামুহুরী নদীটি, এটি আমাদের
কক্সবাজার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটি মাতামুহুরী নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো আশা করি এই নদী থেকে যে তথ্যগুলো দিয়েছি এগুলো আপনাদের উপকারে আসবে, এবং আপনাদের এতটুকু উপকার হলে সেটি হচ্ছে আমাদের সার্থকতা। তো আমাদের পত্রিকার পাতা থেকে যে নিয়মিত আয়োজন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে, আমরা আরও বেশি এগিয়ে যেতে পারবো। আর এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিদ্যাবাড়ির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি নিউটন মজুমদার আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।